আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা পরাগরেণুর পরিস্ফুটন এবং পরবর্তী অংশে পরাগরেণুর গঠন প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করব। তো পরাগরেণুটা কি এটা আমরা সবাই জানি। মনে করে দেখো, তোমরা যখন এসএসসিতে এইরকম একটা ফুলের গঠন পড়েছিলে, দেখেছিলে মাঝখানে যে স্তবকটা থাকে এইটার নাম স্ত্রী স্তবক। আর এই যে স্তবকগুলো, এইগুলোর নাম তোমরা দেখেছো, মনে করে দেখো আরেকবার, পুংস্তবক। এই যে এইগুলো সবই পুংস্তবক। পুংস্তবকের কতগুলো অংশ ছিল সেটাও মনে করে দেখো। নিচের যে দণ্ডের মতো অংশ, এই অংশটার নাম ছিল পুংদণ্ড। আর উপরের একটা থলির মতো অংশ ছিল, এই থলিটার নাম ছিল পরাগধানী বা পরাগথলি। তো এই পরাগধানী বা পরাগথলিটার সম্পর্কে তোমরা কি জেনেছো সেটা একবার চিন্তা করে দেখো। এই পরাগধানী বা পরাগথলির দুইটা পার্ট থাকে, এইরকম, এই একটা পার্ট, এই একটা পার্ট। আর মাঝখানে একটা জায়গায় দেখো যুক্ত থাকে, এই যে যুক্ত অংশ, এই যুক্ত জায়গাটাকে বলা হয় যোজনী। এটাও কিন্তু তোমরা পড়ে এসেছো। তো এই পরাগধানীটার গঠন যদি আমরা দেখি, অর্থাৎ প্রস্থচ্ছেদের গঠন দেখি। প্রস্থচ্ছেদ মানে কি? যদি পরাগধানীটা আমরা প্রস্থ বরাবর এই দিক দিয়ে কেটে ফেলি, তারপর যদি উপর থেকে দেখি, তাহলে এটা কেমন দেখা যাবে? দেখো, দুইটা পার্ট পাওয়া যাবে, আমরা তো বুঝতেই পারছি। এই রকম দেখা যাবে, এই ডানের একটা পার্ট, এই বামের একটা পার্ট পাওয়া যাবে। এবং শুধু দুইটা পার্ট না, এইগুলোর আবার মাঝখানেও ভাগ আছে। এরকম করে মোট 4টা কোণ বিশিষ্ট একটা গঠন পাওয়া যাবে। কিসের গঠন? পরাগধানীকে যদি আমরা প্রস্থ বরাবর কাটি, সেই গঠনটা। তো এই পরাগধানীর গঠনটা হয় মোটামুটি 4 কোণ বিশিষ্ট। আর এই যে মাঝখানের যোজনী, এইটা দেখো মাঝখানের যোজনী, যোজনী দিয়ে দুইটা পার্ট যুক্ত থাকে। দেখুন, এই পার্টগুলোর মধ্যে পরাগরেণু উৎপন্ন হয়। আমরা দেখেছি 9, 10-এ, আবার ফিরে যাও, পরাগধানী বা পরাগথলির মধ্যে পরাগরেণু তৈরি হয়। এখানেও পরাগরেণু তৈরি হবে। কিভাবে তৈরি হবে? এই যে পরাগধানী বা পরাগথলি, এর মধ্যে 4টা কোণা আছে। 4টা কোণাতেই 4টা কোষ আকারে বড় হবে। ধরো এই জায়গায় একটা কোষ আকারে বড় হলো, অন্যগুলোর চেয়ে বড় কোষ। সব জায়গায় তো কোষ আছে, এর মধ্যে এই কোষটা আকারে বড় হলো, এইখানে একটা কোষ আকারে বড় হলো, এই পাশে একটা কোষ আকারে বড় হলো, এই পাশে একটা কোষ আকারে বড় হলো। এরকম 4টা কোণায় যে 4টা কোষ আকারে বড় হয়, এই বড় কোষগুলোর নাম হলো আর্কিস্পোরিয়াল কোষ। এই যে এটার নাম আর্কিস্পোরিয়াল কোষ। তো পরবর্তীতে কি হয়? এই আর্কিস্পোরিয়াল কোষটা বিভাজিত হয়ে 2 রকম কোষ তৈরি করে। এই আর্কিস্পোরিয়াল কোষটা বিভাজিত হয়ে বাইরের দিকে এই রকম কিছু কোষ তৈরি করে, এইটাও বাইরের দিকে এরকম কিছু কোষ তৈরি করবে, তাহলে এইগুলোও করবে, সবই করবে। তো বাইরের দিকে এরকম কিছু কোষ তৈরি করে, আবার ভেতরের দিকেও কিছু কোষ তৈরি করে। বাইরের দিকে ধরো এই কোষগুলো তৈরি করলো, ভেতরের দিকে এই কোষগুলো তৈরি করলো। তাহলে আমরা দেখলাম আর্কিস্পোরিয়াল কোষ বাইরের দিকে কিছু কোষ তৈরি করে, ভেতরের দিকে আরো কিছু কোষ তৈরি করে বিভাজিত হয়ে। বাইরের দিকের যে কোষগুলো, এই কোষগুলো পরবর্তীতে প্রাচীর তৈরি করে। এই রকম মিলে এই একটা স্তরের প্রাচীর, এইরকম প্রাচীর তৈরি হয়। 3 থেকে 5 স্তর বিশিষ্ট প্রাচীর তৈরি হয়। এই যে বাইরের কোষগুলো, এইগুলো থেকে 3 থেকে 5 স্তর বিশিষ্ট প্রাচীর তৈরি হয়। এই পাশে আর দেখালাম না, এই পাশেও সেম সিস্টেম। তো যেহেতু বাইরের কোষগুলো থেকে প্রাচীর তৈরি হয় বা দেয়াল তৈরি হয়, তাই বাইরের যে কোষগুলো, এইগুলোর নাম হলো দেয়াল কোষ। এই যে এইগুলোর নাম দেয়াল কোষ। আর বাকি যে কোষগুলো থাকবে, এইগুলো থেকেই পরবর্তীতে পরাগরেণু তৈরি হবে। যেহেতু পরাগরেণুটা জননে অংশ নেয়, আর এই কোষগুলো থেকে পরাগরেণু তৈরি হবে জননের জন্য, তাই এই কোষগুলোকে বলা হয় প্রাথমিক জনন কোষ। তো দেয়াল কোষ থেকে তাহলে প্রাচীর তৈরি হলো 3 থেকে 5 স্তর বিশিষ্ট, আর অন্য যে কোষগুলো সেগুলোর নাম হলো প্রাথমিক জনন কোষ।
তো এই দেয়াল বা প্রাচীর 3 থেকে 5 স্তর বিশিষ্ট প্রাচীরের যে ভেতরের স্তর, এই স্তরটার নাম হলো ট্যাপেটাম। ভেতরের স্তরটার কাজ কি হবে? ভেতরের স্তরের ভেতরেই তো পরাগরেণুগুলো তৈরি হবে, তাহলে পরাগরেণুর যে পুষ্টি দরকার সেইটা আসবে এই ট্যাপেটাম থেকে। ট্যাপেটাম বিগলিত হয়ে এই পরাগরেণুগুলোর পুষ্টি দিবে, তাহলে ট্যাপেটামের কাজ হলো পুষ্টি দেয়া। আর ভেতরের কোষগুলো ছিল প্রাথমিক জনন কোষ। প্রাথমিক জনন কোষের কাজ কি? প্রাথমিক জনন কোষ বিভাজিত হয়ে পরবর্তীতে পরাগ মাতৃকোষ তৈরি করে। পরাগ মাতৃকোষ তো উদ্ভিদের এক ধরনের দেহকোষ, তো এইটা হবে ডিপ্লয়েড, কারণ উদ্ভিদের যে কোনো কোষই হয় ডিপ্লয়েড জনন কোষ ছাড়া। তো পরাগ মাতৃকোষ থেকে ধরো এই প্রাথমিক জনন কোষগুলো পরবর্তীতে পরাগ মাতৃকোষে পরিণত হয় বা বিভাজিত হয়ে আরো অনেক পরাগ মাতৃকোষ তৈরি করে। তো পরাগ মাতৃকোষগুলো পরবর্তীতে মায়োসিস বিভাজন হয়, এবং মায়োসিস বিভাজন হলে আমরা জানি 4টা কোষ তৈরি হয় এবং কোষগুলো হ্যাপ্লয়েড হয়। তাহলে পরাগ মাতৃকোষে মায়োসিস বিভাজন হয়ে 4টা পরাগ রেণু তৈরি হবে এবং এই পরাগ রেণুগুলো হবে হ্যাপ্লয়েড। তো তাহলে এভাবে একটা পরাগধানীর ভেতরে পরাগ রেণু তৈরি হয়ে থাকে। এখন আমরা যদি একটা পরাগ রেণুর গঠন দেখতে যাই তাহলে সেইটা কেমন হয় চলো দেখে আসি। এই দেখো একটা আমরা পরাগ রেণুর গঠন এঁকেছি, মানে এখানে প্রাথমিক জনন কোষটা বিভাজিত হয়ে যে পরাগ রেণু তৈরি হবে সেই পরাগ রেণুটার গঠন হবে এই রকম। তো পরাগ রেণুর বাইরে দেখো 2টা প্রাচীর আছে, এই যে একটা বাইরের প্রাচীর, এইটা একটা ভেতরের প্রাচীর। বাইরের যে ত্বক এইটার নাম হলো বহিত্বক বা এক্সাইন। এই পাশে লিখি বহিত্বক বা এক্সাইন। এক্স মানে আমরা জানি বাইরে বোঝায়, তাহলে ভেতরেরটা কি হবে? ইন মানে ভেতরে, ইনটাইন। তাহলে ভেতরের যে ত্বকটা এইটার নাম হবে অন্তত্বক বা ইনটাইন। খেয়াল করো, এখন খেয়াল করে দেখো বাইরের যে ত্বকটা আছে, বাইরের ত্বকটা কিন্তু জায়গায় জায়গায় নকশাকৃত। কেন? কারণ বাইরের ত্বকে বিভিন্ন পদার্থ জমে পুরু হয়, যেমন কিউটিন একটা পদার্থ, কিউটিন জমে বাইরের ত্বকটা পুরু হয়। পুরু হয়ে এই যে বিভিন্ন নকশা তৈরি হয়, অলংকারের মতো নকশা বা অলংকার, এর ইংরেজি আমরা কি বলি? অর্নামেন্ট। তাহলে বাইরের ত্বকটা যেহেতু এরকম নকশা আছে, বাইরের ত্বকটাকে বলা হয় অর্নামেন্টেড। এই যে বাইরের ত্বকটা এইটা অর্নামেন্টেড স্তর। তো এখানে বিভিন্ন উপাদান থাকে, এর মধ্যে একটা উপাদান যেটার নাম হলো স্পোরোপোলেনিন, মানে বহিত্বক বা এক্সাইনের প্রধান উপাদান হলো স্পোরোপোলেনিন। আর এই যে ভেতরের ত্বক ইনটাইন, এইটা তো পাতলা, আর বাইরের ত্বকটা বিভিন্ন পদার্থ জমে পুরু হয়। আর দেখো একটা জায়গায় এসে বাইরের ত্বকটা খুবই বেশি পাতলা হয়ে যায়, বা ত্বক থাকেই না বললেই চলে, ফাঁকা একটা জায়গা। এই ফাঁকা জায়গা বা ছিদ্র, এইটার কাজ কি? দেখো এই ছিদ্র দিয়ে 9, 10 তোমরা পড়ে এসেছো, খেয়াল করো পরবর্তী ধাপে যখন পরাগ রেণু থেকে পরাগ রেণুটা পরাগায়নের পরে এই দিক দিয়ে একটা নালী তৈরি হয়, এই রকম পরাগ নালী। 9, 10 তোমরা দেখেছো, মনে করে দেখো। তো এই নালী তৈরি হয় যে দিক দিয়ে শুক্রাণুটা স্ত্রী জনন কোষের কাছে পৌঁছায়, অর্থাৎ জননে এই ছিদ্রটা সাহায্য করে। তাই এই ছিদ্রটার নাম বলা হয় জনন ছিদ্র বা জনন রন্ধ্র। তাহলে এই জায়গাটার নাম হলো জনন ছিদ্র, বা যেহেতু পরাগ রেণুতে এই ছিদ্রটা আছে তাই এর আরেকটা নাম রেণু ছিদ্র বা রেণু রন্ধ্র বলা যায়, বা ইংরেজিতে একে বলা হয়, দেখো জননের ইংরেজি কি? জার্ম, আর ছিদ্রর ইংরেজি পোর। তাহলে ইংরেজিতে একে বলা হয় জার্ম পোর বা জনন ছিদ্র বা রেণু রন্ধ্র। তো তোমাদের যে কোনো সমস্যা থেকে থাকলে আশা করি কমেন্ট সেকশনে অথবা ফেসবুক পেজে কমেন্ট করে জানাবে, অবশ্যই চেষ্টা করব উত্তর দেওয়ার। পরবর্তী লেকচারটা দেখার আমন্ত্রণ থাকলো। আল্লাহ হাফিজ।